বড় বৌমা, বড় বৌমা, ও বড় বৌমা। হ্যাঁ হ্যাঁ বলুন, কি বলবেন? ডেকে ডেকে তো কানের মাথাটা একদম খেয়ে ফেললেন সেই সকাল থেকে। শুধু শুধু কেন তোমাদেরকে জ্বালাতে যাব বলো? তোমাদেরকে তো আর আমি শুধু শুধু ডাকি না বৌমা। আসলে হয়েছে কি, সকালে উঠেই তো আমার বড্ড ক্ষুধা পেয়ে যায়, তাই ঘুম থেকে উঠেই খাবারের জন্য অপেক্ষা করতে থাকি। তা তোমরা কেউ তো এখনো আমার ঘরে কোনো খাবার নিয়ে এলে না, তাই আর কি তোমাদেরকে এত ডাকাডাকি করছিলাম। রোজ রোজ আপনার খাবার দেওয়ার কথাটা মনে করিয়ে কেন দিতে হবে বলুন তো বাবা? নাকি সকাল সকাল আমাদেরকে ডাকাডাকি করে খাবার সে লোকজনকে জানান দেন যে আমরা আপনাকে খাবার টাবার খেতে না দিয়ে কতটা কষ্টে রেখেছি? না না বড় বৌমা, তা হতে যাবে কেন? আসলে পেটের জ্বালা সইতে না পেরেই তো তোমাদেরকে ডাকাডাকি করি, নইলে তো। হয়েছে হয়েছে, আর এসব কথা বলতে হবে না গো। কই রে ছোট, শিগগিরই আমাদের শ্বশুর মশাইয়ের জন্য খাবারটা নিয়ে আয় তো দেখি, নইলে যে এ বাড়িতে আমাদের টিকে থাকা দায় হয়ে যাবে। তখনই ছোট বৌমা থালায় করে বাসি রুটি আর একটু তরকারি নিয়ে সেখানে এসে হাজির হয়। এই নিন বাবা, আপনার সকালের নাস্তা, খেয়ে আমাদের উদ্ধার করুন তো দেখি। এ কি বৌমা, কাল রাতের বাসি রুটি আর তরকারি এনে দিয়েছো আমায়? কেন, সকালে কি তোমরা কোনো নাস্তা তৈরি করনি নাকি? করেছি, তবে সেটা আমাদের জন্য। আপনি বয়স্ক বুড়ো মানুষ, আপনাকে কেন এত রুচিসম্মত খাবার খেতে হবে বলুন তো? আপনি এই রুটিটাই খেয়ে থাকুন। আর শুনুন, বুড়ো বয়সে একটু কম কমই খেতে হয়। জোয়ানকালে তো অনেক খেয়েছেন, এখন এত খেয়ে কি হবে শুনি? হায় বিধাতা, আমি কাদের জন্য আমার এত সহায় সম্পত্তি তৈরি করেছি, যারা কিনা আমায় 3 বেলা 3 মুঠো খাবার পর্যন্ত খাওয়াতে চাই না। এদের হাতে যদি আমি আমার সব সহায় সম্পত্তি তুলে দেই, তাহলে তো এরা দুদিনেই লুটপাট করে সব খেয়ে ফেলবে। কি এত বড় কথা? আপনি আমাদের এত বড় কথা শোনালেন বাবা। ঠিক আছে, আজ আসুক আপনাদের ছেলেরা বাড়িতে, তারপর আপনার এই কথা বলার মাসুল বুঝিয়ে দেব। এ কথা বলে রামুর দুই বৌমা ঘর থেকে বেরিয়ে যায়। আর রামু অতি দুঃখে কষ্টে পেটের জ্বালা মেটাতে চুপচাপ সে বাসি রুটি আর তরকারি খেয়ে নেয়। বাবা, তুমি নাকি তোমার সম্পত্তির ভয় দেখিয়েছো আমাদের বউদেরকে? হ্যাঁ গো হ্যাঁ, তোমার বাবা বলেছে তার সম্পত্তি নাকি আমরা লুটপাট করে খেয়ে ফেলবো। কেন বাবা, তোমাকে সাহস দিয়েছে আমাদের বউদেরকে এত বড় বড় কথা বলা? আর তাছাড়া তুমি মারা গেলে তোমার এই সম্পত্তির ভাগকে পাবে আমরা ছাড়া? এই সম্পত্তির আসল উত্তরসূরি তো আমরাই। তাই বলছি, তুমি বেঁচে থাকতে থাকতে আমাদের দুই ভাইয়ের নামে এখন সব লিখে দাও। তোদেরকে দেব আমি আমার সম্পত্তি লিখে? তোরা আমায় হাসালি। তোদেরকে সম্পত্তি লিখে দিয়ে আমি শেষে না খেয়ে মরবো নাকি? কেন বাবা, আপনি না খেয়ে মরবেন কেন? এখনো কি আপনি না খেয়ে মরছেন নাকি? আমরা কি আপনাকে খেতে খেতে দেই না নাকি? এখনো আমার সহায় সম্পত্তি আমার নামে আছে বলে দুবেলা দু মুঠো খাবার জোটে আমার কপালে। আর যখন আমি সেগুলো তোমাদের করে লিখে দিয়ে দেব, তখন হয়তো একটু জলও আমি তোমাদের থেকে আশা করতে পারবো না। না 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 বাবা, আপনি আমাদেরকে ভুল ভাবছেন। আমরা এতটাও খারাপ নয়, বুঝলেন? ঠিক আছে, আমি আমার সম্পত্তি লিখে দিতে পারি, তবে আমার একটা শর্ত আছে। আমি আমার সম্পত্তি লিখে দেওয়ার পাশাপাশি তোমাদেরকেও লিখে দিতে হবে যে তোমরা আমার দায়িত্ব নিতে পারবে আর আমায় 3 বেলা ভালো মন্দ খাওয়ার যোগান দেবে। ইয়ে মানে, এই কেন না বাবা? বড় বৌদি তো আপনার এই সবের দায়িত্ব অবশ্যই নিতে পারবে। এতদিন তো বড় বৌদি আপনার খাওয়া দাওয়া সবকিছু খেয়াল রেখেছে। কি গো বড় বৌদি, সম্পত্তি নেওয়ার বদলে তুমি কি বাবার দায়িত্ব নিতে পারবে না? মরণ, সবে তো তোর শুধু চালাকি, তাই না রে ছোট? বলি সম্পত্তির ভাগ কি শুধু আমি একা নেবো নাকি রে? তুই নিবি না? তবে কেন আমি বাবার দায়িত্ব একা নিতে যাবো বলতো? আমি বাবার দায়িত্ব নিলে তোকেও নিতে হবে, বুঝলি তো? তা কি করে হয় দিদি? আমি তো ভেবেছি বাবা আমাদের নামে সম্পত্তি লিখে দিলে আমি আর তোমার দেওর এখানকার সব সহায় সম্পত্তি বিক্রি করে দিয়ে শহরে চলে যাব। সেখানে দুজনে সুন্দর করে সংসার করব। তবে ওখান থেকে বাবার দায়িত্ব কি করে নেব বলো তো? সে তুই শহরে যাস আর বিলেতেই যাস, তোকে বাবার দায়িত্ব নিতেই হবে, এই পর্যন্তই কথা। আর তুই যদি বাবার দায়িত্ব না নিতে পারিস, তবে আমিও একা বাবার দায়িত্ব নিতে পারবো না, বুঝেছিস? আহা, তোমরা চুপ করো। বাবার কাছ থেকে সম্পত্তি ভাগাভাগি করে লিখে নেওয়ার আগে তোমরা যদি এমন কথোপকথন করো, তবে বাবা কি আপনা আপনি দেবে নাকি আমাদের সম্পত্তি লিখে? হ্যাঁ রে দাদা, তুই একদম ঠিকই বলেছিস। আমাদের বাবাও তো চালাক কম নয়। সে যদি গুনাহ করে একবার টের পায় সে সম্পত্তি ভাগ করে লিখে নেওয়ার পর আমরা বাবার দিকে আর ফিরেও তাকাবো না, তাহলে বাবা হয়তো আমাদের সম্পত্তি কেন একটা শুধু কানা করিও লিখে দেবে না। হয়েছে হয়েছে, তোরা চুপ কর। আমি যা বলার বাবাকে বলছি। শোনো বাবা, তুমি আমাদেরকে আগে সম্পত্তি ভাগ করে লিখে দাও, তারপর আমরা দু ভাই ভাগাভাগি করে না হয় তোমার দায়িত্ব নেব। তোমাকে কি আর আমরা ফেলে দিতে পারবো বলো?
হ্যাঁ রে, আমার যা বোঝার তা আমি বুঝে গেছি। এবার তোদেরকে আমায় আর জোর করতে হবে না। যেটা সঠিক সিদ্ধান্ত আমি সেই সিদ্ধান্তই নেব। এরপর কেটে যায় বেশ কিছুদিন। এরপর রামু তার দুই ছেলের এক ছেলেকেও তার সম্পত্তির এক কানা করিয়ে লিখে দেয় না, আর তাই তার দুই বৌমা তাকে না খেতে দিয়ে কষ্ট দিতে থাকে। ওই বুড়োটা আমাদের সম্পত্তি লিখে দেবে না, আর ওকে কিনা আমরা বসিয়ে বসিয়ে ভালো মন্দ খাবার খাওয়াবো? না 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 না, তা তো কিছুতেই হতে দেওয়া যায় না। ঠিকই বলেছে দিদি, ওই বুড়োটা ভেবেছে কি সম্পত্তি নিজের নামে রেখে দেবে আর আমাদের কাছ থেকে ভালো মন্দ খাবার খাবে? এটা কি কখনো হয় নাকি? তখনই রামু রান্নাঘরে এসে প্রবেশ করে। এ কি বাবা, আপনি এখানে রান্নাঘরে কি করছেন শুনি? আমার বড্ড ক্ষুধা পেয়েছে বড় বৌমা। তোমরা তো কেউ এই বেলা অবধি আমাকে একটু খাবারও দিলে না, তাই আমি নিজেই রান্নাঘরে খাবারের খোঁজ করতে চলে এসেছি। একাই যখন খিদে পেয়েছে তবে নিজের সম্পত্তি বেচে খাবার কিনে খেলে তো পারে শুনি। সম্পত্তি বেচে যদি আমাকে খেতেই হয়, তাহলে আর তোমরা কি পাবে বলো তো? তোমাদের জন্য তো বাকি কিছুই পড়ে থাকবে না। তাহলে কিছুই পড়ে থাকবে না বুঝলাম, এখনই বা কি পাচ্ছি? আপনি তো আপনার সম্পত্তি আঁকড়ে ধরে বসে আছেন, তবে থাকুন না কি, আপনাকে আমরা খেতে দিতে পারবো না। তাহলে আমি নিজের হাতেই রান্নাঘর থেকে খাবার তৈরি করে খাচ্ছি, তোমরা সরো। না না না, আমাদের রান্নাঘরে প্রবেশ করতে পারবেন না আপনি, আর আমাদের কোনো খাবার দাবারের হাত আপনি দিতে পারবেন না। এরপর অতি দুঃখে রামু ক্ষুধার্ত পেটে সেখান থেকে চলে যায়। এভাবে অনেক কষ্টে দুঃখে রামুর একাকিত্ব জীবন চলতে থাকে। এরপর একদিন রামু চরম এক সিদ্ধান্ত নেয়। হঠাৎ একদিন সে একটি লাল টুকটুকে শাড়ি পরা মাঝবয়সী এক মহিলাকে বিয়ে করে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। শোনো বাবা আনন্দ আর রাজু, এনাকে আমি বিয়ে করে এ বাড়িতে নিয়ে এসেছি। ইনি হলেন তোমাদের নতুন মা। তবে এই বয়সে তোমরা যদি ওনাকে মা বলে সম্বোধন করতে না পারো, তাতে আমার কোনো আপত্তি নেই। তবে মায়ের যে সম্মান সেটুকু অন্তত ওনাকে দিও, কেমন? সি 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 সি, দেখো দেখো, বুড়ো বয়সে তোমার বাবার কেমন বিব্রতিতে ধরেছে গো। এই বয়সে কিনা বিয়ে করেছে সে? এই সব দেখে তো লজ্জায় নাক কান কাটা যাচ্ছে আমাদের। এরপর সমাজের মানুষকে মুখ কি করে দেখাবো বলো তো আমরা? হ্যাঁ বাবা, কাজটা তুমি মোটেও ঠিক করনি। আর যাই হোক, এই বয়সে বিয়ে, ছি 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 ছি। শোনো বাবা, তোমরা হলে আমার ছেলে। তোমরা যদি আমার উপরে অখুশি হও, তবে এখানে আমার কিছু করার নেই। কিন্তু একটা কথা কি জানো তো? যখন তোমাদের বাবা ঘরের মধ্যে না খেয়ে খিদের যন্ত্রণায় ছটফট করেছে, তখন কেউ তোমরা তোমাদের বাবাকে দেখতে আসোনি। তোমাদের লোভী বউয়ের সম্পত্তির লোভে আমায় না খাইয়ে দিনের পর দিন নির্যাতন করেই যাচ্ছিলে। তখন তো তোমরা আমার দেখতে আসোনি। এখন তোমরা যত সিসি করো না কেন, তাতে আমার কিছু আসে যায় না। আমার এই বিয়েটি করার আসল উদ্দেশ্য হলো, যতদিন বেঁচে থাকবো ততদিন যেন অন্তত 3 বেলা মুখের সামনে ভাতটুকু ধরার মতো কাউকে পাশে পাই। আর আপনার সম্পত্তির কি হবে শুনি বাবা? আপনার সম্পত্তি কিন্তু এই মহিলাকে সব লিখে দেবেন নাকি আপনি? বড় বৌমা, ছোট বৌমা, তোমরা শেষ পর্যন্ত সেই সম্পত্তির লোভেই থেকে গেলে। তবে তোমরা যেমনই হও না কেন, তোমরা তো আমার সন্তান। তোমাদেরকে তো আমি ঠকাতে পারি না বলো। তবে আমি মরে যাওয়ার আগ পর্যন্ত আমি তোমাদেরকে কিছুই লিখে দিতে পারবো না। আমি মরে যাওয়ার পর আপনি তোমরা এই সম্পত্তির মালিক হতে পারবে। তবে হ্যাঁ, ওনাকে আমি নিজে হাতে এই বাড়িতে নিয়ে এসেছি, ওনাকে তো আর ঠকাতে পারি না। তাই ওনাকেও আমি অবশ্যই কিছু না কিছু দিয়ে যাব। এরপর রামু তার বউকে নিয়ে ঘরে চলে যায় এবং তারপর থেকে তার লোভী দুই বউয়ের নির্যাতন আর তাকে সহ্য করতে হয় না। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি?